Hello everybody. So yes, I was suffering. আমার কিছু প্রবলেম হয়েছিল, সো দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান সি দিস ওয়ান। এটা দেখা যাচ্ছে। সো চিন্তা করার কিছু নেই, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব অ্যান্ড আই উইল বি এগেন ব্যাক টু নর্মালসি। অনেক দিন বাদে আমি এরকমভাবে ক্লাস নিচ্ছি ফেস টু ফেস, তার কারণটাও হেলথ রিজনস বেসিক্যালি, বাট আই উইল বি ডুইং ওয়েল। আরামসে ঠিক হয়ে যাব, ঠিক আছে? সবার লাইফে সমস্যা আসে, সমস্যা অতিক্রম করলেই আমি মানুষ, আর আদারওয়াইজ আমি মানুষ কী হলাম, তাই তো? সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা ক্লাস 9th এবং ক্লাস 11-এর স্টুডেন্টদের দুজনের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। আগে আমি ক্লাস 9-এর স্টুডেন্টদের গার্জিয়ানদের সবার কাছে একটা জিনিস বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনারা ভালো করে শুনবেন। 11ও ইম্পর্ট্যান্ট, সো একটুখানি টাইম দিয়ে পুরো ব্যাপারটা শুনবেন। ক্লাস 9th ফিজিক্সে সবার প্রথমে একটা জিনিস আসে যেটাকে বলে নিউমারিক্যালস, প্রচুর চলে আসে হঠাৎ করে, আর তার সাথে গোদের উপর বিস্ফোরা হয়ে ওঠে গ্রাফস। এবং এই গ্রাফের প্রবলেমটা যে শুধু ক্লাস 9-এ দেখা যায় তা না, 9th, 10th, 11th, 12th সব ক্লাসের বাচ্চাদের কিন্তু গ্রাফের প্রবলেমটা দেখা যায়। এটা সলিউশন কি? খুব কম বাচ্চা আছে যাদের এই প্রবলেমটা দেখা যায় না। এটা কিন্তু বাচ্চাদের মধ্যে ডিফারেন্স নয়, আমি এটা ক্লিয়ারলি বলে দিই। এটা পড়ানোর অথবা আমাদের পড়ার মেথডোলজির মধ্যে একটা ডিফারেন্স আছে। গ্রাফসটা ঠিক করে বুঝতে গেলে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিটা জানা দরকার, আমাদের ট্রিগোনোমেট্রিটা জানা দরকার, আর ফিজিক্সের বিভিন্ন নিউমেরিক্যালসে আরও কিছু কিছু জিনিস আছে, লাইক কোয়াড্রেটিক ইকুয়েশনস, তাছাড়া আপনার সাইমালটেনাস লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে, নর্মাল লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো ম্যাথসে থাকে সেগুলো কিন্তু আমাদের ফিজিক্সে রিকোয়ারমেন্ট আসতে শুরু করে 9 থেকে, এবং প্রথম থেকে এক্সপোনেন্টস, লগারিদম প্রথম থেকে আসতে শুরু করে, এবং সেখানে আমরা স্ট্রাগল করি। তার মধ্যেই গ্রাফ একটা ব্যাপার, ঠিক আছে? তো আমি সবকটাই বললাম, তার মধ্যে আজকে আমরা গ্রাফ নিয়ে ডিসকাস করব। তো স্ট্রাগল করি, তার কারণটা কি বাচ্চাটা ফিজিক্স পারছে না? না। তো গার্জিয়ানদের আমি বলবো, এটা ভাববেন না যে আপনার বাচ্চা ফিজিক্স পারছে না। ফিজিক্সের বেশিরভাগ প্রবলেম লাইজ ইন দিস বেসিক ম্যাথামেটিক্স। যে পার্ট অফ ম্যাথামেটিক্সটা ওরা অনেকটা পড়ে, মেবি 9-এর মাঝে অথবা এন্ডে পড়ে, লাইক ট্রিগোনোমেট্রি মেবি 9-এর এন্ডে পড়ে, ঠিক আছে, ক্লাস 10-এর এন্ডে গিয়ে পড়ে অনেকে কোঅর্ডিনেট জিওমেট্রি, অথচ ওটা 9-এর প্রথমে লাগবে। সো এই জন্য ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এই ফাউন্ডেশন ম্যাথামেটিক্সটা করে নেওয়া। যদি এটা না করি তাহলে কিন্তু আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, নট পসিবল, অ্যাবসলিউটলি পসিবল না, ঠিক আছে? কিছু বাচ্চা এবার মনে হতে পারে স্যার কেউ তো পারছে, যারা পারছে তারা এটা করে নেয়, আদারওয়াইজ পসিবল না, ঠিক আছে? আমি ডাইরেক্ট মোশন শুরু করে দিলাম, দেখ বাবা এরকম গ্রাফ হয়, এভাবে করবি, এটা মুখস্থ করে নিবি, ওটা করে বেসিক্যালি বেসটা পুরো নষ্ট হয়ে যায়, আর তারপরে গিয়ে গ্রাফস দেখলেই বাচ্চা ভয় পায়। কিন্তু গ্রাফ ইজ নট অনলি এ ভেরি ইম্পর্ট্যান্ট টুল, ইট ইজ এ বিউটিফুল টুল। এটা একটা টুল যেটা দিয়ে ফিজিক্সের অঙ্ক অনেক ইজিলি করা যায়, যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে অনেক ইজিলি প্রেজেন্ট করা যায়, এবং এই টুলটা যদি একবার ব্যবহার করতে শিখে যায় স্টুডেন্টরা, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম আসবে না, দে উইল এনজয় গ্রাফস, ঠিক আছে? সো এটা আমাদের মেথডোলজির প্রবলেম। ক্লাস 11-এর প্রথমে আমরা একটা চ্যাপ্টার পড়ে থাকি যেটার নাম হচ্ছিল বেসিক ম্যাথস, খুব ছোটো করে থাকে। তো আমরা নর্মালি যখন ওটা পড়াই অনেকটা বড় করে পড়াই, মানে অনেকটা টাইম নিয়ে পড়াই। এছাড়া ফাউন্ডেশনে আমরা সিমিলারলি বেসিক ম্যাথস যেটা রিকোয়ার্ড ফর ফিজিক্স, আমরা ফিজিক্স করানোর আগে করিয়ে ফেলি। ফাউন্ডেশন 9-এ যেটা আমাদের ফাউন্ডেশন কোর্স থাকে সেটাতে এটা করানো হয়। সো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে স্যার তুমি পড়াও, হ্যাঁ আমি সেটা করতেই এসছি। আমি শুরু করতে চলেছি গ্রাফসের প্রবলেমটা তোমাদের কি করে হাল হয়ে যাবে। সো দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর ক্লাস 9th, দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর ক্লাস 11 স্টুডেন্ট। যারা ধরো গ্রাফ সম্বন্ধে ক্লাস 9-এ পড়োনি খুব একটা কিছু, তোমাদের ওই প্রবলেমটা থেকে গেছে, তারা আজকের থেকেও যদি এটা শুরু করো তাহলে দেখবে 4-5টা ক্লাস পরে আই থিঙ্ক তোমাদের গ্রাফস নিয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? ইট উইল বি ইজি, হতে পারে 2টো ক্লাস পরে। সো লেট মি স্টার্ট। আর ফালতু বকবক করবো না, এমনি বকবক করতে গেলে এখন একটুখানি ব্যথা হয়, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো, গ্রাফস বোঝার আগে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝতে হবে। তো সেটা তো আমরা অলরেডি জানি, এখন আই গেস না জানলে জেনে নাও, কোনো প্রবলেম নেই। এই অ্যাক্সিসটাকে বলে ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটাকে বলে এক্স অ্যাক্সিস। এটা তোমরা সবাই জানো, না জানলে জেনে নাও,
কোনো টেনশন নেই, ঠিক আছে। দেখো সবাইকে সব কিছু আগে থেকে জানতে হবে এমন কোনো কথা নেই, ধীরে ধীরে জানবে আরামসে, ঠিক আছে। সো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে হলো অরিজিন বলে এটাকে। এই অরিজিনে এক্সের ভ্যালুও 0 হয়, ওয়াইয়ের ভ্যালুও 0 হয়। সো আমরা এটাকে প্রথমে এক্সের ভ্যালু তারপরে ওয়াইয়ের ভ্যালু হিসেবে লিখি, ঠিক আছে। এইভাবে আমরা লিখি, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, এবার ধরো এখানে এক্সের ভ্যালু 1, এখানে এক্সের ভ্যালু 2, এখানে এক্সের ভ্যালু 3, এখানে এক্সের ভ্যালু 4। সিমিলারলি এখানেও একইভাবে উপরের দিকে 1 2 3, নিচের দিকে -1 -2 -3। মানে ওয়াই যখন উপরে যখন যাবে, এই এক্স অ্যাক্সিসের উপরে যত তুমি যাবে, মানে তোমার যত হাইট বাড়ছে, ধরে নাও মেঝেটা তোমার এক্স অ্যাক্সিস, মেঝে মানে বুঝতে পারছো তো, ফ্লোরটা হলো এক্স অ্যাক্সিস, এর উপরে তোমার যত হাইট বাড়বে তত পজিটিভ ভ্যালু অফ ওয়াই বাড়বে, ঠিক আছে। এবার ধরো তুমি মেঝেকে গর্ত করে নিচে ঢুকে গেছো, তার মানে হলো মেঝে হলো এটা ফ্লোর, তার থেকে নিচে ঢুকে গেছো, তাহলে তোমার এবার হাইট কোন দিকে বাড়ছে? নিচের দিকে বাড়ছে, মেঝের তলে। তখন তুমি সেটা কি করবে? -1 -2 -3, ঠিক আছে। সিমিলারলি এ পাশে কী হবে? এই দিকটা যদি পজিটিভ হয়, এই দিকটা হবে নেগেটিভ, এদিকটা পজিটিভ হলে এদিকটা হবে নেগেটিভ, কোনো চাপ নেই, একইভাবে। এবার এখানে আমাদের পয়েন্টগুলো কীরকম হয়? ধরো আমি এই পয়েন্টটা নিলাম, এক্সের ভ্যালু ধরো বললো যে এক্স অ্যাক্সিসে তুমি 2 ইউনিট গেছো, তাহলে এতটা গেছি আমি এক্স অ্যাক্সিসে। বললো ওয়াই অ্যাক্সিসে আমি 3 ইউনিট গেছো, তাহলে এতটা গেছি। তাহলে তুমি কী করে বার করবে? ভেরি সিম্পল, এখান থেকে একটা স্ট্রেট লাইন কেটে দাও, এখান থেকে একটা স্ট্রেট লাইন কেটে দাও। এই যে পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টে দেখো এক্সের ভ্যালু কত? 2, তাই তো। ওয়াইয়ের ভ্যালু কত? 3। তাহলে আগে এক্সের ভ্যালু লিখবে, তারপরে ওয়াইয়ের ভ্যালু লিখবে, ব্যাস হয়ে গেল। এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে। একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম, এটা যদিও তোমরা জানো, আমি জানি, কোনো প্রবলেম নেই, তাই তো। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। নেক্সট আমরা কী করতে পারি দেখি। ওকে, দেখো এবার আমাদের নেক্সট যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে হলো ফিজিক্সে। স্যার এ তো ম্যাথস করাচ্ছ, ফিজিক্সে কী করে করবো? প্রথমেই তোমাদের মধ্যে তো একটু একটু করে আমি ফিজিক্স ঢুকিয়ে দিচ্ছি। দেখো তোমরা ফিজিক্সে অলরেডি এই দুটো জিনিস পড়েছো, কি? ডিস্টেন্স, যেটাকে এস দিয়ে ডিনোট করে, আর একটা পড়েছো ডিসপ্লেসমেন্ট, যেটাকে কী দিয়ে ডিনোট করে? এস দিয়ে ডিনোট করে, উপরে একটা অ্যারো থাকে। এই অ্যারো থাকার মানে কি স্যার? আমরা জানি স্যার, অ্যারো থাকার মানে ভেক্টর কোয়ান্টিটি, তাই তো, আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, ভেরি গুড। সো এটা হচ্ছে হলো আমার ডিস্টেন্সটা কি? স্কেলার। আর ডিসপ্লেসমেন্টটা কি? আমার ভেক্টর। কোনো সমস্যা নেই, এইটুকু তো আমরা জানি, ঠিক আছে। সো 9 স্টুডেন্টদের আমি বলবো ইমিডিয়েটলি তোমরা ভেক্টর নিয়ে বেশি মাতামাতি করবে না, অতটা দরকার নেই, ঠিক আছে। তুমি যদি এটুকু জানো যে ডিরেকশান আছে, ওটা ডিরেকশান নিয়ে আপাতত চলে যাবে, ঠিক আছে। 11 স্টুডেন্টদের কিন্তু ডেফিনেটলি মোশন পড়ার আগে ভেক্টর পড়ে নেওয়া দরকার। স্যার কোথা থেকে পড়বো? দেখো ভেক্টর আমি তোমাদের গাইডলাইন্স দিয়ে দিচ্ছি 11 স্টুডেন্টদের। ভেক্টর ইজ, যারা 11-এ পড়ো ধরো, ভেক্টর ইজ নট প্রেজেন্ট ইন ফাউন্ডেশন ম্যাথামেটিক্স পার্ট। তো তুমি যখন ফাউন্ডেশন ম্যাথামেটিক্স পার্টটা যখন পড়বে তোমার বইয়ের ধরো, তখন ওখানে ভেক্টর পাবে না। অথচ ভেক্টরের ইউজ মোশন ইন ওয়ান ডাইমেনশনে আছে, কিন্তু ভেক্টরটা কোথায় লেখা আছে তাহলে বইতে খুঁজে পাচ্ছ না। এই প্রবলেমগুলো রয়ে গেছে, বুঝতে পেরেছো তো? এই প্রবলেমগুলো তোমাদের নয়, শুধু আমাদের সময়তেও ছিল। সো আমি যে মিস্টেকগুলো করেছি, যতটা ভয় পেয়েছি, আমি চাইবো না তোমরা অতটা ভয় পাও, তাই জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে হলো তোমাদের ওই বইটারই দেখবে মোশন ইন এ প্লেন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানের প্রথম পার্টটাতে ভেক্টরটা করে দেওয়া আছে। আমি নর্মাল টেক্সট বইয়ের কথা বলছি, এবং সেটা খুব ভালোভাবে লেখা আছে। কোনো ইনস্টিটিউটের ম্যাটেরিয়াল করার দরকার নেই, ইনক্লুডিং সুপ্রিসের ম্যাটেরিয়ালও তোমার করার দরকার নেই। তুমি যদি স্ট্রাগল করো, দরকার নেই। আমি বলছি তুমি কি করবে, তুমি ওই চ্যাপ্টারটাতে যাবে তোমার টেক্সট বইয়ের, তারপর তুমি ভেক্টরটা করো। বাট 9 স্টুডেন্টদের ইমিডিয়েটলি ভেক্টর করা কোনো দরকার নেই, একদম ক্লিয়ার বলে দিচ্ছি। যেটা করতে হবে 11 স্টুডেন্টদের করতেই হবে, মোশনে যাওয়ার আগে ভেক্টর কমপ্লিট করো, তারপরে মোশনে যাও, ঠিক আছে। এটা বেসিক্যালি ম্যাথসেরই পার্ট ভেক্টরটা,
ফিজিক্সে লাগে, তাই জন্য মোশন ইন প্লেনে প্রথম ওখানে লেখা থাকে, বাট আমি সবসময় মনে করি ওটা মোশনের আগে যদি করিয়ে নেওয়া থাকে ভালো হবে। ঠিক আছে, সো বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার সবার কাছে? ওকে, চলো। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে তো আমরা জানি স্যার, গ্রাফ নিয়ে তো প্রবলেম, কারণ ভিডিও টপিক তো ছিল গ্রাফ, তাই তো? চলো গ্রাফটাই বুঝবো আমরা। আমরা প্রথমে এই যে গ্রাফটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা ধরো ওয়াই অ্যাক্সিসে আমি ডিস্টেন্স প্লট করেছি, ডিস্টেন্স, আই এম টকিং অ্যাবাউট ডিস্টেন্স, আর এক্স অ্যাক্সিসে আমি প্লট করব টাইম। অসুবিধা নেই, করতেই পারো স্যার, তোমার ব্যাপার, তুমি পড়াচ্ছ, তুমি যা খুশি করতে পারো, তাই তো? টাইম, এই কথাটার মানে কি? সবার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, যেটাকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট মানে তুমি বলতে পারো যেখানে অবজারভার দাঁড়িয়ে আছে। অবজারভার মানে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে একটা গাড়ি এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আমার সামনে দিয়ে একটা গাড়ি এভাবে আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার সামনে দিয়ে একটা গাড়ি আমার কাছে আসছে, হতে পারে এগুলো, হতে পারে। এই অবজারভারের সম্বন্ধে যদি তোমাকে অঙ্কে কিছু না বলে দেওয়া থাকে, তাহলে অবজারভার থাকবে অরিজিনে। এই জায়গাটা কে থাকবে লেখো, অবজারভার। এত সুন্দর করে তোমাদের করে দেবো, তুমি যদি স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে লেখো উইথ ফুল ফোকাস, তোমার গ্রাফ নিয়ে কোনো প্রবলেম থাকবে না, এটা আমি গ্যারান্টি করতে পারি। বাট তোমার আমার সঙ্গে লিখতে হবে, লেখাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সিনেমা দেখলে হবে না, ঠিক আছে? লিখতে হবে। যবে থেকে পড়ানো শুরু করেছি লোকজনদের প্রচুর লেখাই, অনেকের কমপ্লেন থাকে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু লেখাটা দরকার, কারণ কি যে বাচ্চা লিখবে সে বাচ্চাই ভালো করবে, গ্যারান্টেড। সো বন্ধুরা লেখা চালু করে দাও, ঠিক আছে? সো অবজারভার কোথায় থাকছে? অরিজিনে থাকছে। এবার ধরো এই দেখো, ভালো করে বুঝবে, এটা একটা গাড়ি, ঠিক আছে? এটা এখানে ছিল প্রথম, কোথায় ছিল? এখানে ছিল, ঠিক এখানে ছিল। কত সেকেন্ডে? 0 সেকেন্ডে। তাহলে টাইম কোথায় প্লট করা আছে? এখানে প্লট করা আছে টাইম। টাইম তাহলে এই পয়েন্টটাতে টাইম কত? 0 সেকেন্ড। তার পরের পয়েন্টটাতে 1 সেকেন্ড, তার পরের পয়েন্টটাতে 2 সেকেন্ড, তার পরের পয়েন্টটাতে 3 সেকেন্ড। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? নেক্সট, ডিস্টেন্স কী করে বুঝবো? এটা লিখে নিই আগে, ডিস্টেন্সটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এটা হলো ধরো 1 মিটার, এটা ধরো 2 মিটার, এটা ধরো 3 মিটার। সো প্রথমে কি বললাম, বডিটা কোথায় ছিল? মানে বডি বলতে গাড়ি এখানটায় ছিল, এটা গাড়ি, হ্যাঁ, এটা এখানটায় ছিল। তো গাড়ি যদি এখানটায় থাকে কত সেকেন্ডে? 0 সেকেন্ডে। তাহলে 0 সেকেন্ডে আমি অবজারভার থেকে গাড়ির ডিস্টেন্স কত? 0, কারণ গাড়ি আমার সাথেই আছে, লেগে আছে আমার সাথে, দেখো। তাহলে এইটা হলো আমার ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? এবার ধরো গাড়ি এখানেই লেগে আছে, গাড়ি আর নড়ছেই না, 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে গেছে, গাড়ি আর নড়ছে না। তাহলে 1 সেকেন্ডে গাড়ির ডিস্টেন্স কত আমার থেকে? তুমি বলবে স্যার 0 মিটার। তাহলে আমার সেকেন্ড পয়েন্ট হলো এটা। নেক্সট 2 সেকেন্ড, 2 সেকেন্ডে গাড়ি কোথায় আছে? আমার সাথে লেগে আছে। তাহলে ডিস্টেন্স ফ্রম অবজারভার টু দ্য গাড়ি কত হলো? 0 মিটার। 3 সেকেন্ড সেম। তাহলে গাড়ির পজিশন চেঞ্জ হচ্ছে না, পজিশন চেঞ্জ হচ্ছে, গাড়ি চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা হলো তোমার গাড়ির ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। বুঝতে পেরেছো? গাড়ি আমার অবজারভারের কাছেই আছে সবসময়। এবার এই গ্রাফটা দেখে অনেকে ভাবে স্যার গাড়ি তো কিছুক্ষণ বাদে এখানে চলে গেছে। আরে গাড়ি এখানে যায়নি ভাই, টাইমটা এগিয়েছে। গাড়ি ওখানে যায়নি ভাই, টাইমটা এগিয়েছে। গাড়ি কতটা দূরে যাবে সেটা ডিসাইড করবে ওয়াই অ্যাক্সিস। আমি ওয়াই অ্যাক্সিসে ডিস্টেন্স প্লট করেছি। আচ্ছা স্যার যদি গাড়ি আমার থেকে একটু দূরে থাকতো তাহলে কী হতো? দেখি কী হতো। তার আগে আমি এটাকে যদি আমাকে বলে এক্সপ্লেন করতে বলে এই গ্রাফটা, এই যে গ্রাফটা বলতে কী বোঝায়, এই গ্রাফটা বলতে কী বোঝায় আমি লিখব, কী লিখব? বডি। আর সবসময় যে গাড়ি হবে এমন তো কোনো কথা নেই, যে কোনো বডি হতে পারে। বডি ইজ অ্যাট ডিস্টেন্স
0 মিটার ফ্রম অবজারভার, ঠিক? বডি সবসময়তে 0 মিটার ফ্রম দ্য অবজারভার। নাম্বার 2 কী হবে? আর একটা কী হবে? একটা কী হবে? বডির ডিস্টেন্স কি কোনো সময় চেঞ্জ হচ্ছে? না, বডি ওখানেই পড়ে রয়েছে, তার মানে বডি রেস্টে আছে। ঠিক আছে? বডি ইজ অ্যাট রেস্ট। কোনো প্রবলেম আছে? বলো। বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে? ছোট ছোট জিনিস কিন্তু আমাদের প্রবলেম করে দেয়। আমরা ছোট ছোট জিনিস আগে ক্লিয়ার করব। নেক্সট, এবার তুমি বলছো স্যার বডি এইখানটাই রয়েছে, এইখানটাতেই রয়েছে বডি অল দ্য টাইম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি ওখানটায় বডি থাকে, এটা ডিস্টেন্স, এটা টাইম। ওয়ান সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার। ধরো কথার কথা বডি আমার থেকে 1 মিটার দূরে আছে 0 সেকেন্ডে, তাহলে 0 সেকেন্ডে এটা হলো 0 সেকেন্ড, তাই তো? 0 সেকেন্ডে বডি আমার থেকে 1 মিটার দূরে আছে, তাহলে আমার ফার্স্ট পয়েন্ট কোনটা? এটা। বুঝতে পেরেছো? এবার বললো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডেও বডি আমার থেকে 1 মিটারই দূরে আছে, তাহলে 1 সেকেন্ডে আমার বডি থাকবে কোথায়? এখানে। 2 সেকেন্ডে আমার বডি কোথায় থাকবে? এখানে 1 মিটারেই। 3 সেকেন্ডে আমার বডি কোথায় থাকবে? 1 মিটারে। 4 সেকেন্ডে আমার বডি কোথায় থাকবে? 1 মিটারে। কী হলো? একটুখানি বেঁকে গেছে আমার লাইনটা বেঁকা হবে না, সোজা হবে। ঠিক আছে, লাইনটা সোজা হবে। তাহলে এটার এক্সপ্লানেশন কী হবে? নাম্বার 1, অনেক সময়তেই বইতে দেখবে লেখা থাকে যে এটার এক্সপ্লানেশন হলো বডি অ্যাট রেস্ট। না, শুধু তাই না, তার সাথে আর একটা জিনিসও লিখতে হবে। কারণ আমরা জানি এইখানটা আছে কে? অবজারভার। ঠিক আছে, তাহলে প্রথম এক্সপ্লানেশন হলো বডি ইজ অ্যাট 1 মিটার ডিস্টেন্স ফ্রম অবজারভার। নাম্বার 2 বলতে পারো বডি ইজ অ্যাট রেস্ট। সো প্রতিটা ডিটেলসে আমরা যাবো, ইউ হ্যাভ টু গো ইন টু দ্য ডিটেলস। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা গ্রাফটাকে আগে অ্যানালাইসিস করা বোঝো, তারপরে তুমি গ্রাফের অঙ্ক করবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তাড়াহুড়ো করতে গেলেই ফেসে যাবে এখানে। ঠিক আছে, নেক্সট ধরো তুমি এবার বলতে পারো যে এবার একটুখানি স্যার বডিটাকে একটু মুভ করাও। শুধু বডিটা ওখানে থাকলে কি করে হবে? বডিটাকে তো মুভ করাতে হবে। দেখো এটাও একইভাবে লিখলাম আগে, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার। ডান? বলো এইবার আমি যদি দেখি যে 0 সেকেন্ডে বডিটা কোথায় ছিল? আমার বুকের কাছে বডি রয়েছে, ডিস্টেন্স কত? 0। তাহলে 0 সেকেন্ডে বডিটা এখানে আছে। ঠিক আছে, 1 সেকেন্ডে বললাম বডিটা 1 মিটারে গেছে, তাহলে 1 সেকেন্ডে 1 মিটারে গেছে মানে এখান থেকে তোলো, এখান থেকে আসো, এটা মানে এই পজিশনে আছে। 2 সেকেন্ডে বডিটা 2 মিটার গেছে, এরকম যাবে। ঠিক আছে, 3টে পয়েন্ট এনাফ আমাদের। তো 3টে পয়েন্ট নিয়ে আমরা কী করবো?
জয়েন করে দেবো। কী দেখছি? একটা স্ট্রেট লাইন আসছে। কি আসছে? একটা স্ট্রেট লাইন আসছে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের মানে এবার আসছে স্ট্রেট লাইনের মানে, স্ট্রেট লাইন আসছে। এই আগেরটাও স্ট্রেট লাইন ছিল, এটা বডি ওয়াজ অ্যাট রেস্ট, এটা কিন্তু এরকমভাবে যায়নি। প্রথমত এটা বডি অ্যাট রেস্ট তো নয়, কেন কি এর ডিস্টেন্সটা আস্তে আস্তে করে প্রতি সেকেন্ডে আমার থেকে দূরে যাচ্ছে। তাহলে নাম্বার 1 এখানে হবে হলো বডি ইজ গোয়িং away from observer. Body is going away from the observer with time at a constant rate. বলা যায়? এটাই কিন্তু আমি স্ট্রেট লাইন থেকে বুঝতে পারছি। কী করে বলছো? কনস্ট্যান্ট রেট। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাট এ কনস্ট্যান্ট রেট, এই রেট কথাটার মানে কি এটাতে আসছে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, আমি যদি বলি যে প্রথমে বডিটা প্রথম 1 সেকেন্ডে কতটা গেছে, তুমি বলবে স্যার 0 সেকেন্ডে 0 মিটার ছিল, 1 সেকেন্ডে 1 মিটার ছিল। ওকে, তাহলে আমি বলতে পারি যে চেঞ্জ ইন ডিস্টেন্স হচ্ছে হলো 1 মিটার মাইনাস 0 মিটার। প্রথমে 0 মিটার ছিল, তারপরে 1 মিটার হয়েছে। তারপরের বার চেঞ্জ ইন টাইম, আগে চেঞ্জ ইন টাইমটা করি, 1 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড, তাহলে এটা 1 মিটার আর এটা 1 সেকেন্ড। ঠিক, এটা ধরো ∇s1, মানে আমি ফার্স্ট কেসটা নিচ্ছি তো তাই জন্য এটা ∇t1। ঠিক আছে, নেক্সট ধরো আমি এই পয়েন্টার মধ্যে করব, তাহলে এখানে কতটা ডিস্টেন্স চেঞ্জ হয়েছে ∇s2 দেখি। 1 মিটার ছিল 2 মিটার হয়েছে, তাহলে 2 মিটার মাইনাস 1 মিটার, দ্যাট ইজ 1 মিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ∇t2, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? এইবার তুমি যদি রেট বার করতে হয়, রেটের গল্পটা আগে বোঝো। হোয়াট ইজ রেট? রেট অফ ইনক্রিজ অথবা রেট অফ ডিক্রিজ, এটা কি করে বার করে? তো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। রেট বার করতে গেলে তোমাকে বার করতে হবে ∂y/∂x, এটা মানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। সো ফাউন্ডেশনে তোমরা পড়েছো, কি পড়েছো? যে এই জিনিসটাকে বলা হয় স্লোপ। ঠিক আছে, স্লোপ। তাহলে এখানে আমরা স্লোপ কি করে বার করব দেখি এটা করে। চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস মানে ∇s1, চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস মানে ∇t1, দ্যাট ইজ কামিং আউট টু বি 1 মিটার বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা চেঞ্জ ইন ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইম। ইজন্ট দিস নট স্পিড? চেঞ্জ ইন ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইমকে বলা হয় স্পিড। ঠিক, আমরা একইভাবে স্লোপ যদি এটার জন্য বার করি, তাহলেও কিন্তু 1 মিটার পার সেকেন্ডই আসবে, তাই তো? তাহলে এটাও তো চেঞ্জ ইন ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইম, তাহলে এটাও স্পিড। বোঝা গেছে? এটাও তো স্পিড, তাহলে বুঝতে পারছো তো? তাহলে এটাও স্পিড, এটাও স্পিড ডেফিনেটলি। এবং আমরা দেখলাম দু জায়গাতেই স্পিড সেম।
তাহলে আমরা এখানে পেলাম স্লোপ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। কখন কনস্ট্যান্ট হলো এই জিনিসটা? কখন হলো ডেল ওয়াই বাই ডেল এক্স কনস্ট্যান্ট কখন হলো? যখন এটা স্ট্রেট লাইন হয়। আর স্ট্রেট লাইন হলে স্লোপ বাবাজি কনস্ট্যান্ট হয়। তাহলে ডিস্ট্যান্স ভার্সেস টাইম গ্রাফে স্পিড কি হবে? স্লোপ হবে। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ডিস্ট্যান্স ভার্সেস টাইম গ্রাফে স্পিড হবে স্লোপ। কেন কি? চেঞ্জ ইন ডিস্ট্যান্স বাই চেঞ্জ ইন টাইম তো আমাদের হয় স্পিড, আমরা জানি। তাহলে এটা তো হবেই, কেউ তো এটাকে আলাদা করতে পারবে না। সো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা স্লোপ, যেটা আমাদের কিন্তু বুঝতে একটু টাইম দিতে হয়, একটুখানি কিছু রগড়াতে হয় এবং এইভাবেই পড়তে হয়, তবে গিয়ে তোমার স্মুথ ব্যাট করতে পারবে। বুঝতে পেরেছো? স্মুথলি ব্যাট করতে পারবে। বুঝলে সবাই? আচ্ছা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কারো মনে আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন mx প্লাস সি, এর মধ্যে এই জিনিসটা স্লোপ হয়, এই জিনিসটা স্লোপ হয়, এবং দিস এম ইজ অলসো ইজ ইকাল টু টেন থিটা। আমি এগুলো কিছু কিছু এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝিয়েও দেব। কিছু এক্সাম্পল করলে তোমরা আরও ভালো আইডিয়াও পাবে, অসুবিধা হবে না। তো ধীরে ধীরে করো, অসুবিধা কিছু হবে না। এটা আমাদের কাজে লাগবে ফাউন্ডেশন ম্যাথসে, এবং ফাউন্ডেশন ক্লাসে আমি অলরেডি বেসিক ম্যাথসে এটা করিয়ে দিয়েছি। সো এটা নতুন কিছু নয়, ঠিক আছে? যে বেসিক ট্রিগোনোমেট্রি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হয় অ্যান্ড এভরিথিং কিন্তু আমি কভার করে দিয়েছি, ঠিক আছে? সো আমি কিন্তু সেগুলোকে রিভাইজ করে করেই এগোচ্ছি, যাতে তোমাদের কারো প্রবলেম না হয়, ঠিক আছে? সো দ্যাট ইউ গাইজ ফেস জিরো প্রবলেমস, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেট লাইন হলো, বুঝলাম আমরা স্ট্রেট লাইন, খুব ভালো। আচ্ছা, এইবার আমরা তো এতক্ষণ ডিস্ট্যান্স টাইম গ্রাফ করলাম, ঠিক আছে? আচ্ছা, একটুখানি চেঞ্জ করি, দেখি তো এটা তোমরা করতে পারো কি না। এটাও ডিস্ট্যান্স টাইমই দিচ্ছি। হোমওয়ার্ক নেবে? এটা হোমওয়ার্ক নাও, দেখি। আমি তোমাকে বলে দিলাম এইটা হলো একটা তোমার স্ট্রেট লাইন। হ্যাঁ, দিস ইজ এ স্ট্রেট লাইন। স্ট্রেট, আশা করি আমি স্ট্রেট আঁকতে পেরেছি। দিস ইজ এ স্ট্রেট লাইন, ডিস্ট্যান্স টাইম গ্রাফ। দিস ইজ এ স্ট্রেট লাইন, দিস ইজ 2 মিটার, ঠিক আছে? তুমি এই গ্রাফটার নেচারটা কী হবে, মানে যে এক্সপ্লানেশনটা হবে, সেটা কি তুমি লিখতে পারবে? তো চলো, এটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাক, আমাকে জিজ্ঞেস করবে এটার অ্যান্সার কি, আমি ডেফিনেটলি পরে বলে দেবো, বাট এটা হোমওয়ার্ক থাক, এটা করো তোমরা। কারণ কি, তোমরা করলে কী হবে, তোমরা কনফিডেন্স পাবে, আদারওয়াইজ কনফিডেন্স পাবে না। বুঝতে পেরেছো? চলো, এবার আমরা বুঝবো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্স গ্রাফ করার জন্য যেটা লাগবে, সেটা হলো ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক তো? ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটি যখনই চলে আসছে, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। মানে ধরো, এই পেনটা যখন আমার কাছে আছে, আমার এখান থেকে ডিসপ্লেসমেন্ট কত? 0। এদিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কত? বাড়ছে, +2 +3 +4 বাড়ছে। কিন্তু এই পেনটা যদি এদিকে যায়, তাহলেও কি আমি কিন্তু বলতে পারো স্যার 2 3 4 এভাবে তো বাড়ছে, বাড়ছে মানছি, এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে। তুমি যদি এটাকে পজিটিভ নাও, তাহলে তোমাকে এটাকে নেগেটিভ নিতে হবে। আবার যদি তুমি এটাকে পজিটিভ নাও, তাহলে তোমাকে এটাকে নেগেটিভ নিতে হবে, ঠিক আছে? কারণ কি, ডিরেকশানটা আলাদা। সেই ডিরেকশানটা যদি একে অপরের অপোজিট হয়, তাহলে একটাকে পজিটিভ নিলে আর একটাকে আমাকে নেগেটিভ নিতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভ হতে পারে, ঠিক আছে? পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে? হতে পারে। তার মানে আমি যদি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকি, জেনারেলি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমি এরকমভাবে আঁকবো, টাইম, এটা ডিসপ্লেসমেন্ট। আমি কিন্তু নিচের পার্টটাও আঁকবো। কেন? যেমনি এটা 1 মিটার হতে পারে, সেরকমই এটা -1 মিটার,
-2 মিটার হতে পারে। মাইনাস হওয়া মানে হলো ডিরেকশানটা আলাদা, মাইনাস হওয়া মানে ডিরেকশানটা আলাদা। এই বডিটা যদি আমার থেকে দূরে চলে যায় ওই ডিরেকশানে, ওইদিকে, ধরো আমি নিলাম এটা আস্তে আস্তে করে +5 মিটার হয়ে গেল, এই বডিটা যখন এদিকে আসছে তখন তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে আসছে? দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট হ্যাজ চেঞ্জড। আগেরবার কিন্তু এভাবে যাচ্ছিল পজিটিভের দিকে, এবার কোন দিকে আসছে? নেগেটিভের দিকে। এইগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে, খুব মাথায় রাখতে হবে, খুব মাইনিউটলি করতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট আমি দেখিয়ে দেবো তোমাদের। সো আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, খুব সুবিধা হবে তাহলে তোমাদের। একদম ইজি এক্সাম্পল যদি নিই, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে, ইজি এক্সাম্পল। 3 মিটার। দেখো এখানে প্রথমত ফার্স্ট কেস আমি নেব যে বডি অ্যাট রেস্ট, মানে বডি রেস্টে আছে, বডি এখানে আছে, বডি রেস্টে আছে, বডি এখানে আছে, ঠিক আছে। এবার বডি কোন দিকে যাচ্ছে? বডি আস্তে আস্তে করে ওদিকে যাচ্ছে, যত টাইম বাড়ছে বডি ওদিকে যাচ্ছে। তাহলে বডি আস্তে আস্তে করে আমার থেকে দূরে চলে যাচ্ছে, তাই তো? যত টাইম যাচ্ছে দেখো বডি আমার থেকে দূরে চলে যাচ্ছে, যত টাইম যাচ্ছে বডি আস্তে আস্তে আমার থেকে দূরে চলে, আরও টাইম গেলে আরও দূরে চলে যাবে, ঠিক আছে। সো টাইমের সাথে সাথে বডি আমার থেকে দূরে চলে যাচ্ছে। সো ডিসপ্লেসমেন্ট আমার থেকে বডিটার বেশি হচ্ছে যত টাইম বাড়ছে, ঠিক আছে। যখন 1 সেকেন্ড তখন বডির আমার থেকে দূরত্ব 1 মিটার, যখন 2 সেকেন্ড তখন 2 মিটার, যখন 3 সেকেন্ড তখন 3 মিটার, বডি তার মানে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? 100%? এই ছিল বডি, ঠিক আছে। আর না, এটা ধরো অবজারভার, তাহলে সুবিধা হবে। সো বডি কোন দিকে যাচ্ছে? এটা হলো বডি, বডি এদিকে যাচ্ছে, ঠিক আছে। ডেফিনেটলি ডিসপ্লেসমেন্ট পজিটিভ। এই বডিটাই যদি ওদিকে না গিয়ে এদিকে যেত, তাহলে কি হতো? তাহলে ইনিশিয়ালি তো বডিটা আমার কাছে ছিল, এখানটা ছিল বডিটা, আগেরবার বডিটা এদিকে যাচ্ছিল, আমি পজিটিভ নিয়েছি, এবার বডিটা ওদিকে যাচ্ছে, তাহলে আমি কী নেব? আমি নেগেটিভ নেব, ঠিক আছে। তাহলে আমি নেব নেগেটিভ। তার মানে আমার কোন দিকে যাচ্ছে বডিটা? আবার আমি আসছি, কোন দিকে যাচ্ছে বডিটা? বডিটা আমার থেকে দূরে যাচ্ছে, কিন্তু অপোজিট সাইডে। তো এবার যখন বডিটা আমার থেকে +3 মিটারে, মানে 1 মিটার, 2 মিটার, 3 মিটার গেছিলো, সেরকমই এবার একইভাবে -1 মিটার, -2 মিটার, -3 মিটার গেছে। এবং আমি ধরছি বডিটা কনস্ট্যান্ট রেটেই যাচ্ছে, মানে বডিটার বেসিক্যালি স্পিড অথবা ভেলোসিটি সেম, ঠিক আছে। আমি ভেলোসিটিতে আসবো, ওটা তো ডিরেকশানের উপর ডিপেন্ড করবে, ভেলোসিটিতে আসবো। আগে আমি এই জিনিসগুলো কভার করতে চাইছি, বুঝতে পেরেছো? যদি ধরো বডিটা এই কেসে, ধরো আমি আর একটা গ্রাফ আঁকবো, প্রচুর গ্রাফ আঁকতে হবে, তাহলে তোমার আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম। বডি যদি এরকম হতো, এটার মানে কি? বডিটা 0 সেকেন্ডে আমার থেকে অলরেডি দূরত্বে আছে একটা, তাই তো? 0 সেকেন্ডে বডিটা অলরেডি একটা দূরত্বে আছে, ধরো 2 মিটার। 0 সেকেন্ড, 1 সেকেন্ডও একই দূরত্বে আছে, 2 সেকেন্ডও একই দূরত্বে আছে, চলতেই থাকছে, 5 সেকেন্ডও একই দূরত্বে আছে, অ্যান্ড ইট ইজ অন দিস সাইড। এই বডিটা যদি এই সাইডে না থেকে 2 মিটার দূরে না থাকে, এই দিকে 2 মিটার দূরে থাকতো, তাহলে কি হতো? তাহলে এরকম গ্রাফ হতো, -2 মিটার। যদি এই বডিটাই আমার গায়ে লেগে থাকতো, তাহলে কি হতো? তাহলে এইরকম গ্রাফ হতো, তাই তো? 0 মিটার। বোঝা গেছে? এই একই বডি
যখন এরকম একটা পাথ ফলো করছে, মানে আস্তে আস্তে আমার থেকে দূরে যাচ্ছে, পজিটিভ দিকে একটা ডিরেকশানে দূরে যাচ্ছে, তখন আমাদের ডেফিনেটলি আমি স্ট্রেট লাইন মানেই বলতে পারবো স্লোপ কনস্ট্যান্ট। আর স্লোপ মানে কি দেখো, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিসে কি আছে ডেল এস, এখানে এক্স অ্যাক্সিসে কি আছে ডেল টি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে যে স্লোপটা হচ্ছে ওটা হলো ডেল এস বাই ডেল টি, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, তাই তো? অথবা চেঞ্জ ইন পজিশন বাই চেঞ্জ ইন টাইম। বুঝতে পেরেছ? সো এটা যখন হবে তার মানে কি, এটা ইট ইজ নাথিং বাট ভেলোসিটি। তাহলে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি, আমি এখানে টাইমের উপরে ছি ভুল করে হয়ে গেছে, সরি। সো স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তাহলে কি হবে, ভেলোসিটি হবে। স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ তাহলে কি হবে, স্পিড হবে। ক্লিয়ার? 100% সবার কাছে আশা করি কোনো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে? সো আমাদের এইভাবে গ্রাফগুলোকে অ্যানালিসিস করতে হবে। তো এখানে স্লোপ কনস্ট্যান্ট, তো স্ট্রেট লাইনে কি হয়, স্লোপ কনস্ট্যান্ট হয়। তাহলে স্লোপ যদি এখানে কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি দিস ইজ ট্রাভেলিং উইথ, বডি ইজ ট্রাভেলিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, বডি ইজ ট্রাভেলিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। বুঝতে পেরেছো? ডিসপ্লেসমেন্ট বাড়ছে, ডিসপ্লেসমেন্ট বাড়ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে বডি বাড়ছে, মানে বডি এগোচ্ছে। আমার এখানে একটা S1 আছে, আমার এখানে আছে S2, এটা আছে T1, এটা আছে T2। দেখো এখান থেকে যদি ভেলোসিটি বার করতে যাও তাহলে দেখো ভালো করে দেখবে এটা সবাই, ভেলোসিটি যদি এখানে বার করতে যাও তাহলে তুমি বলবে স্যার আমি করব ডেল এস ডেল টি। তাহলে উপরটা হবে S2 মাইনাস S1, আমি ভেক্টর সাইনটা দিয়ে দিই, T2 মাইনাস T1। ডেল মানেই হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোনো টেনশন নেই। ঠিক আছে, ডেল মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বুঝেছো? এবার দেখো S2 মাইনাস S1, S2 তো বড় S1 এর থেকে, তাহলে S2 মাইনাস S1 কি হবে, পজিটিভ হবে, ডিভাইডেড বাই T2 মাইনাস T1। বুঝতে পারছো, T2 বড় T1 এর থেকে, তাহলে পজিটিভ হবে, তাহলে এটা পজিটিভ হবে। তার মানে ভেলোসিটি পজিটিভ হচ্ছে। কেন পজিটিভ হচ্ছে? কারণ ডিসপ্লেসমেন্ট পজিটিভ ছিল। ভেলোসিটি ইজ অলওয়েজ ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। লেখো, ভেলোসিটি ইজ অলওয়েজ ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। আশা করি বুঝতে পেরেছো এবং ইন্টারেস্ট গ্রো করছে। হ্যাঁ, গ্রাফটা বোঝাচ্ছে, গ্রাফ বোঝাচ্ছে তোমাকে ভেলোসিটি কোন ডিরেকশানে আছে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশানে আছে। ঠিক আছে, চলো এবার দেখি একটুখানি এখান থেকে এটুকু যদি হতো তাহলে কি হতো, এবার কি হচ্ছে দেখি। চলো আমি এখানে ওই দুটো পয়েন্ট নিচ্ছি, ধরো এটা কিন্তু এখানে আমি S1 নেবো, কারণ কি প্রথমে তো এইটা আছে, তারপরে ধরো আমি এইটা নিলাম, এটাকে আমি আচ্ছা চলো S3 লিখে দিলাম, সুবিধা হবে, S4। ঠিক, এটা ধরো তোমার T3, এটা T4। সো এইটুকু জায়গার মধ্যে যদি আমাকে বলে ভেলোসিটি বার করো, আমি একইভাবে করবো। চলো করি, ভেলোসিটি ইজ ইকাল টু ডেল এস ডেল টি। ডেল এস কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানে পরে S4 এসছে, তাহলে S4 মাইনাস S3 ডিভাইডেড বাই T4 মাইনাস T3। এবার দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো T4 আর T3-র মধ্যে কে বড়, T4 আর T3-র মধ্যে কে বড়? তুমি বলবে স্যার T4 T3-র মধ্যে T4 বড়, তাহলে T4 মাইনাস T3 হবে স্যার পজিটিভ। S4 আর S3-র মধ্যে কে বড়, তুমি কি বলবে? বলবে স্যার S3 তো উপরে আছে,
S4 তো নিচে আছে, S1 S2 আগের বারের জন্য লিখেছিলাম, এটা আর একটা কেস, তাই আমি S3 S4 লিখেছি। তাহলে S4 এখানে ছোট, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ বাই পজিটিভ কিন্তু নেগেটিভ হবে। দিস উইল রেজাল্ট ইন এ নেগেটিভ ভেলোসিটি। নেগেটিভ ভেলোসিটি স্যার? হ্যাঁ, কেন হবে না? ভাবো, প্রথমে বডি আমার থেকে দূরে যাচ্ছিল, পরে এই ডিরেকশানে কি হয়েছে, বডি আমার কাছে এসছে, যত সময় গেছে বডি আমার কাছে এসছে, ডিসপ্লেসমেন্ট কমেছে। তাহলে বডিটা কোন দিকে আসছে? আমার দিকে আসছে। আগেরবার কোথায় গেছিলো? আমার থেকে দূরে গেছিলো। বডি এবার আমার দিকে ফিরে আসছে, তো ডিরেকশান চেঞ্জ হয়েছে না? তো ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হবে না? হবে তো, সেটাই হয়েছে। বুঝতে পেরেছ? আজকের লেসন আমরা এত অবধিই রাখবো। যেটা লিখেছ সেটাকে ভালোভাবে স্টাডি করো, ভালোভাবে স্টাডি করো, ভেতরে ঢোকো। আমি শুধু এটুকু নিয়ে একটা লাইভ সেশন নেব, সেখানে তোমাদের কী কী প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অ্যান্ড আফটার দ্যাট উইল এগেন প্রসিড, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি স্টোনস আনটার্নড। যারা এই লেকচারটা দেখছো তাদের যেন অ্যাটলিস্ট গ্রাফসে কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? সেটা আমি এনশিওর করব। একজনেরও না, ইয়েস, একজনেরও না, সেটা আমি এনশিওর করব। ঠিক আছে? ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ।